আপনারা ক্ষমতায় বসেন নাই, আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। কাজে ভুলে যায় না কিন্তু এই কথা। কাজেই আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে অগ্রসর হন। এই সংস্কার করতে এবং কি সংস্কার করবেন কথাটা একটু শুনে যান সবাই। আমাদের বক্তব্য, প্রয়োজনীয় সংস্কার বলতে আপনারা কি করতে চান? একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য, একটি সুস্থ নির্বাচনের জন্য যে বিষয়গুলি সংস্কারের প্রয়োজন, এগুলির প্রয়োজন আছে, অবশ্যই করবেন, কিন্তু সেটা কয়দিন লাগবে তাও কইতে হবে। 8 সালে যে নির্বাচনের মধ্য দিয়ে ভারতের সেবাদাস ঘসিটি বেগম শেখ হাসিনা 2/3-এরও বেশি মেজরিটি নিয়ে সরকার গঠন করেন, ওই নির্বাচনই ছিল একটি ষড়যন্ত্রের নির্বাচন। এ নির্বাচনে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা হাসিনার সাথে, ভারতের সাথে ত্রিমুখী ষড়যন্ত্র এবং চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল। সুতরাং এই 2 বছর আর 15 বছর 7 মাস 5 দিন, এই প্রায় 18 বছর বলা যায় বাংলাদেশের মানুষ তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে নাই। এই 18 বছরে এই মাঠে একটি দল ছাড়া আর কোন বিরোধী রাজনৈতিক মতের লোক মিটিং করার সুযোগ পায় নাই। সুতরাং আল্লাহ তাআলার বিরাট মেহেরবানি, বিরাট অনুগ্রহ, এই দেশের মানুষকে আল্লাহ তাআলা এই দেশের 18 কোটি মানুষকে গত 5ই আগস্ট ছাত্র জনতার প্রতিরোধের মধ্যে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছেন, বাংলাদেশের মানুষকে মুক্ত করেছেন। এই জন্য ওই মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সংগ্রামী ভাই সব, এবারের গণ অভ্যুত্থান অনেক দল, অনেক রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে তার নিজের দেশে আশ্রয় গ্রহণ করেছেন। এটা শুধু আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে আমি এটা মনে করি না, এর আল্লাহ তাআলার এক বিরাট পরিকল্পনায় এই ঘটনা ঘটছে। আন্দোলন আগে হয়েছে না? বলেন হয়েছে কিনা? হয়েছে। সুতরাং এই আন্দোলন সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের তাবেদারদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে 10ই জুন সরকার গঠন করার পর থেকেই এই সরকারের বিরুদ্ধে, সরকারের অপকর্মের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, কিন্তু কোন আন্দোলনে যৌক্তিক পরিণতি লাভ করতে পারেনি। কিন্তু এবারে মাত্র 36 দিনের ব্যবধানে প্রথমে ছাত্র সমাজ তাদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছেন।
কিন্তু এই ঘসিটি বেগম, শুধু ঘসিটি বেগম নয়, যুগে যুগে যারা এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, স্বৈর শাসন কায়েম করেছেন, তারাই জনগণের কণ্ঠরুদ্ধ করার জন্য সকল সময় চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে কেউ বলুক, এটা তারা কোনো সময় পছন্দ করে নাই। যার কারণে এবারও ছাত্র সমাজ যখন তাদের অধিকার গোটা সংস্কারের আন্দোলনের নামে সংগ্রাম শুরু করেন, তখন প্রথমে তুচ্ছ তাচ্ছিল্য করে এই আন্দোলনটাকে দমন করার চেষ্টা করেছেন। এরপরে বলেছেন তাদের এক নেতা, আমি তার নাম বলতে চাই না, লোকেরা তাকে বলে কাউয়া। এই কাউয়া সাহেব বললেন এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এরপরেও যখন আন্দোলন চলছে, তখন এই আন্দোলনকারীদেরকে জামাত শিবির আখ্যা দিয়ে, রাজাকারের নাতি বলে আখ্যায়িত করে এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তখন ছাত্র সমাজ এর জবাব দিয়েছে, আমি কে? রাজাকার। তুমি কে? রাজাকার। বলছে কে? স্বৈরাচার। তার মানে হলো এই স্লোগান হলো স্বৈরাচারের স্লোগান। বাংলার ছাত্র সমাজ এই স্লোগানের বিরুদ্ধে বাংলার গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে এই স্লোগানের জবাব দিয়ে রাজপথে নেমে এসেছে হাজারো ছাত্র জনতার মিছিল। বাংলার গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি রাজপথে চলেছে। তখন এই মিছিল, এই সংগ্রাম, এই আন্দোলন, এই গণঅভ্যুত্থান বন্ধ করার জন্য অতীতের ন্যায় এই স্বৈরাচারী হাসিনা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছেন। নির্বিচারে গণহত্যা পরিচালনা করেছেন। এটা তার নতুন ঘটনা নয়। এর আগেও এইভাবেই বাংলাদেশের মানুষের উপরে 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রথমে বিডিআরের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এরপরে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন নেতা কর্মীকে, আমাদের 11 জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে জেলখানায় অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই শাপলা চত্বরে নিরীহ নিরপরাধ ঘুমন্ত আলেমদের মিছিলে ঘুমন্ত আলেমদের উপরে নির্বিচারে গুলি করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এখনো শাপলা চত্বরে কত মানুষকে হত্যা করা হয়েছে এর সংখ্যা নিরূপণ করা সম্ভব হয় নাই। শুধু তাই নয়, এই বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আইনাগর তৈরি করে এই দেশের দেশপ্রেমিক জনগণকে, রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে নির্যাতন চালানো হয়েছে, হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে খবর আছে এই যাদেরকে গুম করা হয়েছে তাদের অনেককে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে, পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এমনি ভাবে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের মিছিলে গুলি চালিয়েছেন। আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের বিরুদ্ধে যেদিন এই ফাঁসির রায় দেওয়া হয়,
সেদিন বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার লক্ষ জনতা রাজপথে নেমে এসেছে। একদিনেই প্রায় 200 লোক জীবন দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোন নেতার জন্য তাদের কর্মীরা জীবন দেয় এর কোন ইতিহাস আগে ছিল না। এর ইতিহাস সৃষ্টি করেছে জামাত নেতৃবৃন্দকে হত্যা করার পর রাজপথ অচল করে দেওয়া হয়েছে। নির্বিচারে গুলি চালিয়ে আমাদের নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই হত্যাকাণ্ডের ধারাবাহিকতা অনুযায়ী তারা কয়টা নির্বাচন করছে বলতে? কয়টা? যদি আপনার 8 সাল ধরেন তাহলে কয়টা? 8 সাল বাদই দিলাম, বাকি 3 নির্বাচনে বাংলাদেশের মানুষ কি ভোট দিছে? বলেন দিছেন? আপনারা দিছেন? সারা বাংলাদেশের কোথাও ভোট হয় নাই, বরঞ্চ নতুন নজির স্থাপন করেছেন। দিনের ভোট রাতেই কামসারা হয়ে গেছে। আবার 14 সালের নির্বাচনে তো কোনো প্রার্থী ছিল না। এরপরে আবার 24 সালের নির্বাচনে আর এক নাটক সাজাইছে। দামি প্রার্থী, দামি প্রতীক, দামি প্রধানমন্ত্রী, দামি বিরোধী দল, দামি সরকারি দল। কি ছিল না এরকম? নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন ওনারা। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ভোটের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। সকল দলের ঐক্যমতের ভিত্তিতে সংবিধানে কেয়ারটেকার সরকারের এই বিধান সংযোজন করা হয়েছিল। শুধু এক মহিলাকে ক্ষমতায় রাখার খায়েছে এক কলমের খোসায় বিচারপতি খায়রুল ইসলাম। আমার এখনো অবাক লাগে এই ভদ্রলোক কেন এখনো গ্রেফতার হয় নাই। এই কেয়ারটেকার সরকারের এই ব্যবস্থা বাতিল করার কারণে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় নৈরাজ্য নেমে এসেছে। নৈরাজ্য সৃষ্টি করার পরিবেশ তৈরি করা হয়েছে। সুতরাং এই পরিবেশের জন্য বিচারপতি খায়রুল ইসলাম জাতির কাছে কোন সময় আপনি মাপ পাবেন না। সম্মানিত সংগ্রামী ভাই সব, যে কথা বলছিলাম আমরা 5ই আগস্টের আগের কথা আপনারা শুনেছেন। সেই দামি প্রধানমন্ত্রীর বক্তব্য, উনি বলছেন যে এই আন্দোলন করতেছে জামাত শিবিরের লোকেরা, এবং এই কথা বলে তিনি, আপনাদের মনে থাকার কথা, 1 তারিখে জামাত শিবিরকে তারা নিষিদ্ধ ঘোষণা করছিলেন। কি করছিলেন না? কেন করছিলেন? যে জামাত শিবির নিষিদ্ধ করলেই জামাত মাঠে নামে পড়বে, এই কারণে তখন পরিস্থিতিটা অন্যদিকে ঘুরায় দেওয়া যাবে। কিন্তু জামাত সেই কাজ করে নাই। করছে সে কাজ? জামাতের লক্ষ্য ছিল জামাতকে নিষিদ্ধ কে করলো না করলো জামাত এর থোড়ায় কেয়ার করে নাই। জামাতের পরিকল্পনা ছিল এই খুনি ফাঁসিবাদী ভারতের তাবেদার হাসিনাকে পদ থেকে বাধ্য করার আন্দোলনকে চূড়ান্ত করা। আমরা সেই লাইনে অগ্রসর হয়েছি। জামাত নিষিদ্ধ হয়েছিল। জামাত এবার একটা কথা বলে, যারা নিষিদ্ধ করছিলেন তারা এখন কোথায়? তারা কোথায়? হ্যাঁ, মামুর বাড়ি। আচ্ছা শোনেন, সবাই শোনেন কথাটা, সবার জন্য প্রযোজ্য। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না, দাম্ভিকতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা মাথায় রাখতে হবে। একজন বিচারপতি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে আপনার টকশোতে বলতেন, আস্ফালন করতেন যে আজকে
সাইদি সাহেবকে ফাঁসি দিলাম। কি বাহাদুর! হে বাহাদুর খান কোথায়? হে বাহাদুর কোথায়? কোথায় পাওয়া গেছে নাকি? আরো জোরে বলেন, কোথায় পাওয়া গেছে? সিলেটের বর্ডারের জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিলেন। আপনি হইলেন অ্যাপিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি, আপনি পালাইতে গেছেন কে? আবার আপনি জঙ্গলের মধ্যে শুয়েছিলেন কেন? আবার কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ইত্তাকুজ যুলমা যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন তার জন্য অন্ধকার হয়ে যাবে। এটা কিয়ামতের কথা, দুনিয়ায় অন্ধকার হয়েছে না? বলেন হয়েছে কি না? এরা কেউ সূর্যের আলো দেখে? বলেন দেখে কিনা? কেন দেখে না কেন? যে কথা বলতেছিলাম, এরপর বহু কথা, এত কথা তো বলা যাবে না, আপনারা শুনবেন হলে আমি সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনাদের নেশা হলো ওইদিকে। এই জন্য আমি সংক্ষেপে যে কয়টা কথা বলতে চাই। এরপরে তারা এই আন্দোলনকে শেষ করার জন্য পুলিশ, বিডিআর, র্যাব, ছাত্রলীগ, হেলমেট লীগ, যুবলীগ, মহিলা লীগ, আরো যত লীগ আছে সবকে সশস্ত্র অবস্থায় সর্বশেষ আক্রমণ করছে। কয় তারিখে? 4 তারিখে। 4 তারিখে। এবং এই 4 তারিখের আক্রমণের পর তারা মনে করছিল এই আক্রমণ করে ছাত্র জনতাকে অতীতের ন্যায় গুলি চালিয়ে হত্যা করে ঘরে ঢুকিয়ে ফেলবে। লাশের মিছিল যত লম্বা হয়েছে, জনতার আন্দোলনের মিছিল তার চাইতে কয়েক গুণ লম্বা হয়েছে। আন্দোলন থামানো যায় নাই। একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ওই সময়কার দামি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্যার একটা গুলি করলে একটা মরে, কেউ তো নড়ে না। বলছে না? তার মানে মরতে রাজি কিন্তু রাজপথ ছাড়তে রাজি নয়, শহীদ হতে রাজি, কিন্তু হাসিনাকে আর আমরা ক্ষমতায় রাখতে রাজি নয়। যার কারণে প্রায় 2000 লোক জীবন দিয়েছে। আপনারা জানেন যাত্রাবাড়ির এই রাস্তায় এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পথে পথের পারে ছাত্র জনতার লাশ পড়ে পড়েছিল, নির্বিচারে গুলি চালানো হয়েছে। এরপরে যা হওয়ার তাই হয়েছে। 5 তারিখের ছাত্রদের কর্মসূচি ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। কারফিউ জারি করা হয়েছিল, সেনাবাহিনী নামানো হয়েছিল, পুলিশ, বিডিআর, র্যাব সব নামানো হয়েছিল। গোটা দেশ ছিল থমথমে। কিন্তু ঠিকই 12টার পরে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে ঢাকা মহানগরীর ছাত্র জনতা, লক্ষ লক্ষ ছাত্র জনতা আর্মির ব্যারিকেড ভেঙে, কারফিউ ভেঙে, পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে অগ্রসর হতে থাকে, গণভবনের দিকে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে দামি প্রধানমন্ত্রী ভারতের সেবাদাস, এই ফ্যাসিস্ট সরকারের ঘসিটি বেগম শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। অথচ তিনি তার 2 দিন আগেই বলছিলেন শেখ হাসিনা পালায় না, শেখের বিটি পালায় না, কইছিল না? পালাইলেন কেন? পালাইলেন কেন? আপনি উন্নয়নের রোল মডেল করেছেন, আপনি বহু উন্নয়ন করছেন, বলছেন, পালাইলেন কেন? আপনি থাকতেন, জনগণের মুখোমুখি হতেন, ফেস করতেন, আপনার যদি সাহস থাকতো তাহলে পালাইতেন। ওই আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু জামাত শিবিরের একজন লোক তো কোনো দেশে আশ্রয় গ্রহণ করে নাই, পালায় নাই।
পালাইলেন কেন? আমাদের নেতারা পালাইতে পারতেন না? কি বলেন, পালাইতে পারতেন? কিন্তু পালান নাই। পালান শুধু নয়, এক মুহূর্তের জন্য বাতিলের কাছে কেউ মাথা নত করে নাই। আমাদের নেতা মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন, সব লোক নিষেধ করছেন আগে দেশে আসতে, উনি চলে আসছেন দেশে। এয়ারপোর্টে নেমেই আমাকে ফোন করেছেন উনি। আমি তখন অবিভক্ত ঢাকা মহানগরীর আমির। উনি বললেন যে রফিক চলে আসলাম। তাই বললাম যে চলে আসলেন কারোর সাথে আলাপ টালাপ ছাড়াই? উনি বললেন নিজামী ভাইরা জেলে আর আমি থাকবো আমেরিকায়, এটা হতে পারে না, পারে না। এ কারণেই আমি চলে এসেছি। দিস ইজ আওয়ার লিডার। আপনারা বলেন কেন? আপনারা বহু কাম ভালো কাম করছেন, বালু খাওয়া থেকে শুরু করে কোনো খাওয়াই তো বাদ রাখেন নাই। ব্যাংকগুলি ফোকলা করে ফেলেছেন, হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে আপনারা পাচার করেছেন। পাচার করেন নাই? পাচার করেছেন। এখন ওইগুলো খাওয়ার ধান্দায় আছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, পাচারকৃত টাকা সব ফেরত আনা কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। জাতিসংঘে বলুন, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলুন, যে দেশে এই টাকা রাখা হয়েছে তারা যেন টাকা ফেরত দিয়ে দেয়। সম্মানিত সংগ্রামী ভাই সব, এখন ভারতে বসে বসে মাঝে মধ্যে ষড়যন্ত্রের ডাক দেয়, আবার কেউ কেউ একটু লাফালাফি করারও বিভিন্ন নামে করছে না? প্রথম আসছে অমুসলিমদের নামে। কি লাগায়, কি কয়, মুখে কি লাগায়? মাস্ক লাগায়। শাহবাগে মিছিল যারা করছেন, আমরা আপনাকে তারা চিনি, কয়জন মুসলমান আর কয়জন অমুসলমান আমরা ভালো করেই জানি। এরপরে আনসার, এরপরে এই দেয়া সেই দেয়া, আবার ওখান থেকে কয় ঠুস করে ঢুকে পড়বো। আমি আপনাদেরকে বলি, ঠুস করে না, কোনোদিনও ঢুকবো না, ঢুকতে দেওয়া হবে না। এবং সেটা খুব ভালো করে জানে সে। কেমনে ঢুকবে বলেন তো দেখি? তখন তার হাতে ছিল আর্মি, তার হাতে ছিল বিডিআর, তার হাতে ছিল র্যাব, তার হাতে ছিল পুলিশ, তার হাতে ছিল আনসার, তার হাতে ছিল হেলমেট লীগ, তার হাতে ছিল যুবলীগ, কত কিছু ছিল। সেইটা রাইখা পালায়া চলে গেছে। আর এখন তার হাতে কিছুই নাই। আর এখন ঢুকবো ফস করে, উনি কোন সময় ঢুকবো না। দেখেন, ষড়যন্ত্রকারীদের পরিণতি কিন্তু ভালো হয় না। ভালো হয়? বলেন ভালো হয় কিনা? ভালো হয় না। এটাই গুণালে আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী সহ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায় ভাবে, অগণতান্ত্রিক ভাবে, নিষ্ঠুর ভাবে, মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বিচারের নামে তামাশা করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে এই হাসিনা গন্ধের বিচার শুরু হয়ে গেছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে শেখ হাসিনা সহ এই স্বৈরাচারের দোসর যারা দেশে বিদেশে পালিয়ে গিয়েছেন সবাইকে ফিরিয়ে আনতে হবে। সবাইকে গ্রেফতার করে ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, বিচার করতে হবে, ফাঁসির ব্যবস্থা করতে হবে। আপনারা চান না সেটা? হাসিনার ফাঁসি চান? কারা কারা হাত তুলে তুলে। বাংলাদেশের কথা শোনেন একটু। বাংলাদেশের 18 কোটি মানুষ, এই 2-4 জন বর্ণ চোরা হাসিনার দোসর, এরা ছাড়া আওয়ামী লীগের লোকেরাও হাসিনার বিচার চায়। হাসিনার কারণে তাদের অবস্থা তো খারাপ, তাদের অবস্থাও খারাপ। এই জন্য আমি আজকের এই
বিশাল জনসভা, এটা তো আসলে কর্মী সম্মেলন না, জনসভা হয়ে গেছে। বিশাল জনসভায় আমি আপনাদের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাবো, হাসিনাকে সহ সবাইকে ফিরে আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। এখনো যারা গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তারের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। দুই, প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসর যারা এখনো নিয়োজিত থেকে কলকাঠি নাড়ানোর জন্য চেষ্টা করছেন, আমরা আপনাদেরকে চিনি। এটা মনে করেন না আপনাদের চিনি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে আহ্বান জানাবো, আপনার আশেপাশেও স্বৈরাচারের দোসর থাকতে পারে। যেখানেই স্বৈরাচারের দোসর অবিলম্বে গ্রেপ্তার করে আপনারা বিচারের মুখোমুখি করুন। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এর সাথে সাথে হাসিনার ওই দিকের লম্প জম্পদ দেখে যারা বাংলাদেশে যে উফিজুফি মারার চেষ্টা করছেন, আপনারা ভুল পথে আছেন। আপনারা ভুল পথে আছেন। সে যত নড়াচড়া করবেন সে তত বিপদে পড়বেন, যে যত উফিজুফি মারবেন সে তত বিপদে পড়বেন। কথা খুবই পরিষ্কার। ছাত্র জনতার রক্ত নিয়ে হোলি খেলেছেন, আবার নড়াচড়া করতে চান, এই কথা ভুলে যান। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, আমরা প্রতিবেশী দেশের সাথে সবসময় সম্পর্ক ভালো চাই, সম্পর্ক উন্নয়ন চাই, তবে সেবা দাসগিরি করার জন্য নয়। দাদাগিরি করা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। যারা এই দাদাগিরি করবে, দাদাগিরি করাকে সমর্থন করবেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ বাংলাদেশে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কাজেই বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। আপনারা চান না সেটা? চাঁদাবাজ, আমার ধারণা চাঁদাবাজ সমর্থন করার লোকের সংখ্যা খুবই, দুর্নীতিবাজ লোকের সংখ্যা, দুর্নীতিকে সমর্থন করার লোকের সংখ্যা খুবই, ডাইল খাওয়ার লোক সমর্থন করার সংখ্যা খুবই। ডাইল খাওয়া বোঝেন নাকি? ডাইল খাওয়া বোঝেন? হ্যাঁ বোঝেন? আচ্ছা, কেউ কেউ বোঝেন, কেউ কেউ বোঝেন না। আচ্ছা, বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। আমরা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেখানে দুইটা প্রশ্ন কমন আসতেছে মাঠ থেকে না, যারা এটা পছন্দ করে না তারা বলতেছে যে জামাত ক্ষমতায় গেলে মহিলা কেন তো ঘরের মধ্যে ঢুকায় ফেলবে। একটা আওয়াজ কিন্তু উঠছে গ্রামে, খেয়াল করছেন কিনা? যে সব দলই দেখা শেষ, এবার দেখবো আমরা ইসলামী দল। আবার ভালো করে কয়েক জামাত ইসলামী, কি বলেন, বলে কিনা? তখন এই প্রশ্নটা দেখা দিতেছে। আমরা বলি জামাত ক্ষমতায় গেলে মহিলারা সবচেয়ে ভালো থাকে, মহিলারা মায়ের জাতি, এদের মর্যাদা থাকবে সবার উপর। মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ অফিসার হবে, আর্মি অফিসার হবে, সচিব হবে, ব্যাংকার হবে। এই দেশ গঠনের কাজে সমানভাবে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। শুধু ক্ষেত্রটা একটু ভিন্ন হবে। আরেকটা প্রশ্ন সব জায়গায় আলোচিত হইতেছে, জামাত যদি ক্ষমতায় যায়
তাহলে অমুসলিমদের কি হবে? আমরা বলি অমুসলিমরা সবচেয়ে ভালো থাকে। নাগরিক হিসেবে তার সকল মৌলিক অধিকার সরকার নিশ্চিত করবে, আর তার সকল ধর্মীয় অধিকার, একজন মুসলমান তার ধর্মীয় অধিকার যেমন পালন করার সুযোগ পাবে, তেমনি ভাবে একজন অমুসলিমও তাদের ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে। আর ধর্মীয় অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলামী সরকারের। সুতরাং এবারের 5ই আগস্টের পর আমরা শিবির, জামাত সহ বিএনপির লোকেরাও অনেক জায়গায় হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন। তখন আর কোন দলের পাহারার প্রয়োজন হবে না। তখন ইসলামী রাষ্ট্র অমুসলিমদের মন্দির পাহারার দায়িত্ব পালন করবে, তাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলামী সরকার হলে, একটি ওয়েলফেয়ার স্টেট হলে শুধু চাঁদাবাজদের একটু অসুবিধা, শুধু দুর্নীতিবাজদের অসুবিধা, যারা দখলবাজ তাদের অসুবিধা। আপনারা কি এই অসুবিধা, এই কয়েকজন গুটি কয়েক সন্ত্রাসীর কারণে আপনারা সত্য বলা থেকে বিরত থাকবেন? ভূমিকা রাখা থেকে বিরত থাকবেন? আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা একটা ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে চাই। সেই রাষ্ট্র কায়েমের আন্দোলনে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে এই সরকারের কাছে আহ্বান জানায় শেষ করতে চাই, আপনাদের মনে রাখতে হবে আপনারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই, আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। কাজে ভুলে যায় না কিন্তু এই কথা। কাজেই আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে অগ্রসর হন। এই সংস্কার করতে, এবং কি সংস্কার করবেন কথাটা একটু শুনে যান সবাই। আমাদের বক্তব্য, প্রয়োজনীয় সংস্কার বলতে আপনারা কি করতে চান? একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য, একটি সুস্থ নির্বাচনের জন্য যে বিষয়গুলি সংস্কারের প্রয়োজন, এগুলির প্রয়োজন আছে, অবশ্যই করবেন। কিন্তু সেটা কয়দিন লাগবে তাও কইতে হবে। সংস্কারের নামে আপনি বছরের বছর সময় পার করবেন, এই সুযোগ বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেবেন। এক। 2 নম্বর হলে সংস্কার করে কত দিনের মধ্যে নির্বাচনের দিকে যাবেন, কতদিন নাগাদ এই বাংলাদেশে নির্বাচন হবে, এই ঘোষণাও অন্তর্বর্তী সরকারকে দিতে হবে জাতির সামনে। তাহলে সংস্কারও হলো, নির্বাচনে মানুষ ভোটও দিতে পারলো। তার কারণ প্রায় 20 বছর মানুষ ভোট দিতে পারে না। কাজেই এর মধ্যে বহু ফলস ভোটার হয়েছে, ভোটার তালিকাও হালনাগাদ করতে হবে। প্রয়োজনীয় সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দিকে সরকার যাবে, আমরা এটা আশা করি। এবং সরকার ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে নির্বাচিত সরকারের হাতে আগামী দিনে ক্ষমতা হস্তান্তর করবেন, এই জাতি প্রত্যাশা করে। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানিয়ে সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের সীমানার বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে, এই গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য, জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা সেই প্রতিরোধ করব ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আপনাদের পরিবার পরিজনের প্রতি সালাম জানিয়ে
আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।